নমস্কার সবাইকে। This is Arpon Mukherjee, selected as Assistant Commissioner of Revenue in WBCS Group A 2021. আমার রেজিলিয়েন্স একাডেমিতে WBCS এর জন্য জিএস ব্যাচ, ক্লার্কশিপ, অ্যানথ্রোপোলজি, ইংলিশ ডেসক্রিপটিভ আর টেস্ট সিরিজের যেটা মক টেস্ট হয় সেগুলোর জন্য ব্যাচ কন্টিনিউ হচ্ছে আর সেটার জন্য এনরোলমেন্টও কন্টিনিউ হচ্ছে। আমার এই উপরে যে লেখাগুলো আছে নাম্বারসে গিয়ে আপনারা for more details you can contact the above number. তো আজকে বেসিক্যালি আমি অ্যানথ্রোপোলজির আরেকটা ডেমো ক্লাস দিচ্ছি। দিস ইজ জাস্ট টু শো যে আমার পড়ানোর স্টাইলটা কেমন, হাউ আই এম গোয়িং টু ইন্টারাক্ট উইথ ইউ। আর যে পিডিএফ আর নোটস ছাড়াও যে একটা ইনপুট দরকার, যে পড়ানোটা বোঝানোটা দরকার, সেই জিনিসগুলো আজকে এই ভিডিওসে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিকজ আমরা দেখেছি যে অ্যানথ্রোপোলজিটা মাঝে মাঝে এতটাই বোরিং হয়ে যায় যে জাস্ট ফ্যাক্টস মুখস্থ করতে হয়, আমরা যে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা সেটা আসে না। আর রিসেন্ট এক্সাম প্যাটার্নে আমরা দেখছি যে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা খুবই দরকার। আমার যে নোটসগুলো আছে বিভিন্ন সোর্সেস থেকে নেওয়া, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কোচিং ইনস্টিটিউট বা টপার্স বা বিভিন্ন বই থেকে নিয়ে কালেক্টেড। আমার পার্সোনাল কিছু অ্যাডিশন এক্সট্রা আমি করিনি, বিকজ আমি যেটা অথেন্টিক সোর্সেস আছে যেখান থেকে বুঝেছি যে ভালো কোয়ালিটি নোটস পাচ্ছি সেখান থেকে আমি আমার নোটসগুলোকে বানিয়েছি। আর ওই নোটস পড়েই I have got a good marks in anthropology which has helped me securing rank 13 in WBCS Group A. তো আমার যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটা বেসিক্যালি আমার যে রেজিলিয়েন্স ব্যাচ আছে অ্যানথ্রোপোলজির জন্য, যেটা জানুয়ারি থেকে স্টার্ট হবে, সেটার শিডিউল। জানুয়ারি মাসে আমার এই টপিকসগুলো পড়ানোর আছে, আমার শিডিউল বানানো আছে। যখন ক্লাস স্টার্ট হবে তখন আমি শিডিউল প্রোভাইড করে দেবো। তো আজকে আমি ভাবলাম, আগের দিন অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির উপর একটা ভিডিও বানিয়েছিলাম, আজকে হিউম্যান ইভলিউশন আর হোমিনাইজেশন প্রসেস যেটা আছে এখান থেকে এই যে 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এইটার উপর আজকে ভাবছি যে একটা প্রেজেন্টেশন আমি করব। তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে টপিক হচ্ছে হিউম্যান ইভলিউশন আর হমিনাইজেশন প্রসেস। এই টপিকটা অনেক ফেভারিট টপিক পিএসসির। অনেক বছরেই আমি জবের থেকে পরীক্ষা দিচ্ছি 3বার মেন্স, প্রত্যেক বছরই আমি একবার বাদ দিয়ে 2বার হয়তো আমি কোশ্চেনটা ফেস করেছি আর ভালোভাবে এক্সপ্লেন করেছি অ্যান্সারটা। বাই দ্য ওয়ে আমি আমার যে অ্যান্সার গুলো লিখেছি সেগুলোর একটা আপনাদেরকে কপি আমি পরের আরেকটা ভিডিওতে শেয়ার করব, যেখানে আমি দেখাবো যে কিভাবে অ্যান্সার লিখলে একটা ভালো মার্কস পাওয়া যায় অ্যানথ্রোপোলজিতে। আজকের এই ভিডিওতে জাস্ট কিভাবে এই টপিকটাকে বুঝতে হবে, কনসেপচুয়াল ক্লিয়ারিটিটা করতে হবে, সেগুলো আমরা দেখব। তো বেসিক্যালি হিউম্যানসরা অ্যারাউন্ড 4 থেকে 5 মিলিয়ন ইয়ার্স আগে একটা সিম্পল প্রাইমেটস থেকে একটা আপরাইট ইরেক্ট পোশ্চারে দিকে ট্রান্সফর্ম হয়েছে। আর আলটিমেটলি আজকে আমরা যে হোমো সেপিয়েন্স আছি, এত ইন্টেলিজেন্স আছে, উই আর এবল টু কমিউনিকেট উইথ ইচ আদার ইন আ এফিশিয়েন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা আজকের কিছু বছরের প্রসেস না, মিলিয়ন্স অফ ইয়ার্স এর প্রসেস। সেই প্রসেসটাকে আজকে দেখবো কিভাবে হয়েছিল। আর এই প্রসেসটাকে বেসিক্যালি আমরা হোমিনাইজেশন প্রসেস বলি। দ্য প্রসেস অফ বিকামিং হোমো সেপিয়েন্স is known as hominization in a simple term. Humans first evolved in East Africa about 2.5 million years ago, যেটাকে অস্ট্রেলোপিথেকাসও বলা হয়। অস্ট্রেলোপিথেকাস অ্যাকচুয়ালি ডেটস ভ্যারি করে, অনেকে বলে 3 to 4 মিলিয়ন ইয়ার্স ago, অনেকে বলে 4.4 to 5 মিলিয়ন ইয়ার্স ago. So not going into the exact time, we will see that how from Australopithecus যে আমাদের যে হোমিনিড হওয়ার যে জার্নিটা শুরু হয়েছে ফ্রম বিকামিং আ হোমিনয়েড। এই যে প্রাইমেট চ্যাপ্টারে আমরা পড়বো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ হোমিনিড আ হোমিনয়েড, যে টোটাল যে হায়ারার্কি সেগুলো পড়বো আলাদা করে। এখানে হোমিনাইজেশনটা দেখবো কি। আমরা জানি যে আফ্রিকার থেকে যে ফার্স্ট যে হমিনাইজেশন প্রসেস স্টার্ট হয়েছিল আফ্রিকার থেকে।
আফ্রিকা থেকে বেরিয়ে যে ইউরোপ এক সাইডে চলে যায়, আরেকটা সাইডে চলে যায় আমাদের এশিয়া। ঠিক আছে? একটা ইউরোপের দিকে চলে গেল, একটা এশিয়ার দিকে চলে গেল আফ্রিকার থেকে বেরিয়ে। এই যে ডিভিশন গুলো হয়েছিল, এই ডিভিশনের জন্য বিভিন্ন হোমোর যে টাইপস গুলো বাইফার্কেট হয়ে গেছিল। মেনলি এই এই আফ্রিকার এখানে যারা ছিল তাদেরকে হোমো ইরেক্টাস বলা হতো। হোমো ইরেক্টাস শুধু আফ্রিকাতেও না, বাকি জায়গাতেও স্প্রেড করেছিল। দেয়ার আর মেনি ভ্যারিয়েশনস অফ হোমো ইরেক্টাস। ইউরোপের যে টাইপটা ছিল, ওখানকার যে আইস এজের সঙ্গে অ্যাডাপ্টেশন করে সেটা হয়েছিল নিয়ান্ডারথেল, হোমো নিয়ান্ডারথেল বলা হতো। আর এই সাইডে অনেক অনেক রকমেরই ইরেক্টাসের টাইপ পাওয়া গেছিল, যেটাকে আমরা নর্মাদা ম্যান বলি, জাভা ম্যান বলি ইন্দোনেশিয়াতে, বিভিন্ন জায়গাতে। আরো ফার্দার সাইবেরিয়াতে গিয়েও একটা টাইপ নতুন পাওয়া গেছে, সেটা হচ্ছে ডেনিসোভানস বলা হয় তাদেরকে একটা কেভে। ভেরি ডিফারেন্ট ফ্রম ইচ আদার, যদি বা সোর্স এক ছিল, বাট physically they were very different from each other. The cradle of humanity continued to nurture numerous species such as, এর মধ্যেও আরো অনেক রকমের হিউম্যান স্পিসিস, যারা হোমো স্পিসিস আছে, যেগুলোর ব্যাপারে আমরা পরে পড়বো আরো ইন ডিটেলসে। তাদের অ্যানাটমি, তাদের ফাইলোজেনেটিক স্ট্যাটাস সবকিছু দেখবো আমরা। যেরকম হোমো রুডলফেন্সিস, হোমো এরগ্যাস্টার, আরো অনেক আমরা পড়বো। ঠিক আছে? তো আমরা এখানে মেইনলি দেখবো হোয়াট ইজ হোমিনাইজেশন প্রসেস। হোয়াট ডু উই মিন বাই হোমিনাইজেশন প্রসেস? হ্যাঁ, তো বেসিক্যালি যে আমি বললাম হোমিনয়েড থেকে হোমিনিড হওয়ার যে ট্রান্সফরমেশনটা, যে যে চেঞ্জটা হয়েছিল, সেটা হচ্ছে হোমিনাইজেশন ইন সিম্পল ওয়ার্ডস। আরেকটু ডিটেলসে যদি আমি দেখি, তাহলে আমি দেখবো যে মায়োসিন পিরিয়ড, মায়োসিন পিরিয়ড অলমোস্ট যখন শেষ হওয়ার ছিল, তখন আইস এজের জন্য একটা বিশালভাবে একটা ক্লাইমেটিক চেঞ্জ আসে। তো এই ক্লাইমেটিক চেঞ্জেস এর জন্য আমাদের যে বিভিন্ন ফরেস্টেড যে জায়গা ছিল, বড় বড় যে ফরেস্টস গুলো ছিল, সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গিয়ে সিম্পল গ্রাসল্যান্ডে পরিণত হলো। ঠিক আছে? এগুলো ঘন জঙ্গল আস্তে আস্তে সরে গিয়ে গ্রাসল্যান্ড তৈরি হলো। তাহলে যখন ফরেস্ট চলে যাচ্ছে, তো যে এপসরা আমাদের, মানে আমাদের যে অ্যানসেস্টররা, যারা বেসিক্যালি ট্রেডিশনালি গাছে থাকতো, যে প্রাইমেটস গুলো, তারা আস্তে আস্তে গাছ থেকে নেমে টেরেস্ট্রিয়াল, যেটাকে আমরা বলছি, যে সিম্পল গ্রাউন্ডে জমিতে তারা হাঁটাচলা করে, কি তাদেরকে তো খাবার কালেক্ট করতে হবে, ফুড গ্যাদার করতে হবে, বাঁচতে হবে, বাঁচার জন্য হান্টিং গ্যাদারিং করতে হবে। আস্তে আস্তে একটা ইন ডিউ কোর্স অফ টাইম আমরা বাইপেডাল হয়ে গেলাম। বাইপেডাল মানে টু বি এবল টু ওয়াক অন টু লেগস, টু লিম্বস। তো আগে কি হতো, এরকম চারটে পায়ে উই ওয়ার কোয়াড্রাপেডালস। বাট আস্তে আস্তে যে এই যে বাইপেডাল হওয়ার যে প্রসেসটা, সেটাও আমরা দেখব। সো ইন ডিউ কোর্স অফ টাইম বাইপেডাল হলো। আর তার সাথে সাথে আদার হোমিনাইজেশন যে ফিচার্স গুলো, যে প্যারামিটার্স গুলো সাইড বাই সাইড হতে থাকলো। ফর সে এনসেফালাইজেশন, দ্যাট ইজ আমাদের যে ব্রেনের যে সাইজটা আছে ইন কিউবিক সেন্টিমিটার, ইট গ্রিউ ফ্রম, যে এপসে 400 সেন্টিমিটার অ্যাভারেজ হয়, হিউম্যানসের এখন 1400 কিউবিক সেন্টিমিটার। তো ইটস এ হিউজ গ্রোথ। নিয়ান্ডারথেলসদের আমাদের থেকেও বেশি ছিল। ঠিক আছে? তো এনসেফালাইজেশন হলো, টুল মেকিং বিহেভিয়ার হলো, সোশিও কালচারাল চেঞ্জেস হলো, ল্যাঙ্গুয়েজ, কালচার, জেনেটিক চেঞ্জেস আসলো। সেই চেঞ্জেস গুলো সব মিলিয়ে হোমিনাইজেশন বলা হয়। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আপনারা লিখতে পারেন অ্যান্সারে, thus the hominization could be understood as a multi-dimensional morphogenesis arising from interplay of ecological, cerebral, sociocultural and genetic factors. Encephalization এটা একটা খুবই স্ট্যান্ডার্ড ডেফিনেশন। এটা যদি লিখতে পারেন, ভালো নম্বর পাবেন। তো এই যে হোমিনাইজেশন যখন হলো,
আমাদের কালচারাল চেঞ্জেস হইলো। আমরা যখন দু পায়ে হাঁটতে লাগলাম, দূর দূর অব্দি আমাদেরকে যেতে হতো ফর হান্টিং গ্যাদারিং, খাবার কালেকশনের জন্যে। ঠিক আছে? তো বাচ্চারা মাদের কাছে থাকতো আর বাবারা যেত দূরে খাবার কালেক্ট করার জন্য। তো যে বাচ্চা আর তার মায়ের যে অ্যাফেকশনটা, বন্ডিংটা, এগুলো একটা স্টার্ট হলো। এখান থেকে আরো যে ইনস্টিটিউশনস, সোশ্যাল ইনস্টিটিউশনস গুলো তৈরি হলো। ম্যারেজ, ঠিক আছে, আরো সোসাইটিতে ফ্যামিলি, কিনশিপ, এইসব বন্ডস গুলো আমরা দেখবো আস্তে আস্তে কিভাবে তৈরি হলো। তাহলে আমরা দেখবো যে বিভিন্ন যে ফ্যাক্টরস গুলো আছে, বায়োলজিক্যাল, সোশিও কালচারাল ফ্যাক্টরস, এটাও কোশ্চেনে আছে। হোয়াট আর দ্য, প্রথমে তো আসবে হোয়াট ইজ হোমিনাইজেশন, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই হোমিনাইজেশন, হোয়াট আর দ্য প্রসেসেস অফ হোমিনাইজেশন। আর যে ফ্যাক্টরস যেটা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস আর সোশিও কালচারাল ফ্যাক্টরস, সেগুলো আপনাদেরকে বলবো। মেনলি এই ভিডিওতে স্ট্রেস করব বায়োলজিক্যাল ফ্যাক্টরস, বিকজ আগে বায়োলজিক্যাল ফ্যাক্টরস এসছিল, তারপরে সোশিও কালচারাল ফ্যাক্টরস এসছিল। তো বায়োলজিক্যাল ফ্যাক্টরস কি ছিল? জেনেটিক মিউটেশনস হয়েছিল, ন্যাচারাল সিলেকশন, সেক্সুয়াল সিলেকশন, জিন কালচার কোইভলিউশন। আর কালচারাল ফ্যাক্টরস ছিল যে টুলস বানানো হতো, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, সোশ্যাল অর্গানাইজেশন, আর্ট অ্যান্ড সিম্বলিজম অ্যান্ড রিচুয়ালস। তো এক এক করে দেখবো। জেনেটিক মিউটেশনস কি কি জেনেটিক চেঞ্জ এলো যেগুলো আগে ছিল না প্রাইমেটসে, বাট ইন ডিউ কোর্স অফ হোমিনাইজেশন সেই জেনেটিক মিউটেশনস গুলো এসেছিল। এগুলোকে এইভাবে মুখস্থ করবেন, এইভাবে লিখবেন। ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিতে মার্কস বেশি আসে ঠিকঠাক যদি ইনফরমেশন দিতে পারেন। তো এই যে একটা জিন আছে, এই জিনটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আমাদের যে ব্রেন আছে, ব্রেনেও একটা হয় ব্রোকাস এরিয়া আর একটা হয় ওয়ার্নিক্স এরিয়া। তো এই দুটো এরিয়ার জন্যও ডেভেলপমেন্ট হয়েছিল আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ। তারপরে ল্যাকটেস পারসিস্টেন্স, এইটা হচ্ছে যে দুধকে হজম করার জন্য যে জিনটা দরকার, দ্যাট ইজ একটা ল্যাকটেস জিন থাকে। সেটাও যে ডেইরি ফার্মিং আমরা করতে শুরু করেছিলাম, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কালচার। তো যেটা হয়েছিল আপনাদেরকে বুঝতে হবে যে এটা সাইড বাই সাইড হয়েছিল। বায়োলজিক্যাল যে ফ্যাক্টরস চেঞ্জ এনেছে, তার সাইডে সাইড কালচারাল ফ্যাক্টরস হয়েছিল। দুটোর মধ্যে একটা ইন্টারপ্লে কন্টিনিউয়াসলি হয়েছিল। যখন অ্যান্সার গুলো লিখবো এভাবে যদি ফ্লো চার্ট বানিয়ে উঠতে পারি, একটা পজিটিভ ফিডব্যাক সিস্টেম, একটা সার্কুলার ওয়েতে, যে বায়োলজিক্যাল ফ্যাক্টরস এর জন্যই কালচারাল ফ্যাক্টরস গুলো ইম্প্যাক্ট হয়েছে। একটা অ্যামাইলেস জিনও ছিল, AMY জিন, যেটা আমরা অ্যাগ্রিকালচার যখন স্টার্ট হয়েছিল, আমরা যে রাইস বা হুইট, সেটাকে সুগার বা স্টার্চ খাওয়াকে হজম করার জন্য যে একটা জিন দরকার, সেটা। আদার ন্যাচারাল সিলেকশন কি কি হয়েছিল, যেটা বললাম বায়োপ্যাডালিজম, এটা আর্লিয়েস্ট মনে রাখবেন, জাস্ট ফর ইউর ইনফরমেশন। সব থেকে প্রথমে হয়েছিল বায়োপ্যাডালিজম। অনেকে বলে যে ফার্স্টে বায়োলজিক্যাল এসছিল না কালচারাল চেঞ্জ এসছিল। আমরা এখনো এটা নিয়ে দের ইজ আ স্টিল বিগ ডিসকোর্স, এখনো ডিসকাশন চলে যাচ্ছে। কেউ বলে যে টুল মেকিং ফার্স্টে এসছিল, বিকজ অনেক প্রাইমেটস এর মধ্যেও টুল মেকিং এর ব্যাপারটা আছে, বড় পাথরকে অ্যাজ এ হ্যামার ইউজ করে। সো দিস থিংস সামহাউ কন্ট্রিবিউটেড ইন বায়োপ্যাডালিজম। টুল মেকিংস, তারপরে হলো বায়োপ্যাডালিজম। আর এটাও দেখবো যে বায়োপ্যাডালিজম যখন হচ্ছিল, কেন, কোন কোন ফ্যাক্টরস গুলো ইনফ্লুয়েন্স করেছিল যে বায়োপ্যাডালিজম হয়, সেটাও আমরা ছবির মাধ্যমে দেখবো, একটুখানি ইন্টারেস্টিং বানাবো সেই জিনিসটাকে। ঠিক আছে? আমরা দেখবো এই থার্মোরেগুলেশন, টুল ইউজ, ব্যাপারগুলোকে আরো ভালো করে। এনলার্জড ব্রেন সাইজও হয়েছিল, আমাদের ইনক্রিজড কগনিটিভ রিকোয়ারমেন্টস, মানে হ্যাঁ, যখন হান্টিং গ্যাদারিং স্টার্ট করলো, গ্রুপে যেত, ছেলেরা যেত, আর গ্রুপে হান্টিং করতো। ঠিক আছে? হান্টিং করার জন্য কোঅর্ডিনেশনের দরকার, একটা কমিউনিকেশনের দরকার, তার জন্য একটা স্পিচ, অ্যানালিসিস, প্ল্যানিং, সবকিছু দরকার। তো এইসবের জন্য আর টুল মেকিং এর জন্য যে আস্তে আস্তে যে ব্রেনের যে রিকোয়ারমেন্টটা, তার সাথে ন্যাচারাল সিলেকশন তো কাজ করছিলই। দোজ হু ওয়ার গুড হান্টার গ্যাদারার্স, তারা বেঁচে থাকতো আর তারাই রিপ্রোডিউস করতো। এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। তো এইভাবেই যে
ফার্দার এনলার্জড ব্রেন, আরো আস্তে আস্তে ব্রেনের সাইজটা বাড়তে থেকেছে। দিস ইজ অলসো কল্ড এনসেফালাইজেশন। স্কিনের পিগমেন্টেশনটা আমরা দেখব, যেহেতু এবারে ম্যাক্সিমাম টাইম আমাদেরকে সূর্যের আন্ডারে থাকতে হচ্ছিল, সেই জন্য একটা মেলানিন পিগমেন্ট যেগুলো আছে আমাদের স্কিনে বেশি তৈরি হতে লাগলো। তার জন্য কি ভিটামিন ডিও সিনথেসিস হতে লাগলো। হুম। আর কি কি দেখবো? ফিজিক্যাল ফিচার্স, সেক্সুয়াল সিলেকশন, বডি হেয়ার যেগুলো আস্তে আস্তে কম কম হতে লাগলো। ঠিক আছে, যেহেতু ফরেস্ট থেকে বেরিয়ে এলাম আর সেরকম আমাদেরকে ইনফেকশিয়াস ডিজিজ আমাদেরকে ফেস করতে হচ্ছিল না। ফিমেলস এর মধ্যে একটা পার্মানেন্ট ব্রেস্ট সাইজ আসতে লাগলো। আর যে বন্ডিং যেটাকে আমি বললাম, কিনশিপ, ম্যারেজ, এইসব যে সোশ্যাল ইনস্টিটিউশনস গুলো আস্তে আস্তে ডেভেলপ হতে লাগলো। কেন? বিকজ যেটা বললাম, বাচ্চারা যেহেতু একটু প্রিম্যাচিওর হতো, আগে আমাদের যে পেলভিক বোনস গুলো ছিল সেগুলো আস্তে আস্তে এনলার্জ হয়েছিল, তার জন্যে ওভারঅল যে বাচ্চাটা জন্ম নিত একটু প্রিম্যাচিওর হতো, মানে ম্যাচিওর হতেও টাইম বেশি লাগতো কম্পেয়ার টু আদার এপস। তার জন্যে মাদেরকে বাচ্চাদের সাথেই থাকতে হতো। দে কুডেন্ট অ্যাকম্পানি দ্য মেলস ফর হান্টিং গ্যাদারিং। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে লং টার্ম বন্ডিং, সেই জন্য মেয়েদেরকে ছেলেদের উপরে বা ফিমেলসদেরকে মেলসদের উপরে ডিপেন্ডেন্ট হতে হলো ফর ফুড। তো এই জন্য যে বন্ডিং গুলো হলো, এখান থেকে যে সোশ্যাল ইনস্টিটিউশনস, ম্যারেজ, কিনশিপ, ঠিক আছে, ফ্যামিলি ডেভেলপ হলো। জিন কালচার কো ইভলিউশন, যেটা আপনাকে বললাম, ডেয়ারি ফার্মিং এর সাথে যে ল্যাকটাসের জিন মিউটেশন চেঞ্জ হলো, অ্যাগ্রিকালচারের সাথে অ্যামাইলেজ যে জিনটা আছে সেটা হলো, কুকিং খাবার বানাতে লাগলাম, তার সাথে যে আমাদের যে জটা আছে, জটা আস্তে আস্তে সাইজটা ছোট হতে লাগলো। আগে আগে আমাদেরকে শক্ত বীজগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতে হতো, সেটাকে কুকিং করার পর সেটা সফট হয়ে যেত। তার জন্য আমাদের বড় যে জটা সেটা আর দরকার পড়লো না, আস্তে আস্তে ছোট হয়ে গেল জ। কালচারাল ফ্যাক্টরস কি কি ছিল? টুল ইউজ অবভিয়াসলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওল্ডোগান ভ্যালি বলে একটা ভ্যালি আছে, জায়গা ইন আফ্রিকা, সেখান থেকে বহু বছর আগে, প্রায় অ্যারাউন্ড অ্যারাউন্ড 2.5 মিলিয়ন ইয়ার্স আগো, যে ওল্ডোগান ট্রেডিশন থেকে আমরা দেখলাম যে টুলস তৈরি হচ্ছে, সেটা অলমোস্ট বাইপেডালিজমের সাথে সাথে আমরা দেখলাম হচ্ছিল। সো দ্য ওল্ডোগান টুলস, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। আচিলিয়ান হ্যান্ড এক্সেস, এগুলো আমরা পড়বো আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে। ফায়ারের ইউজ হতে শুরু হলো, যেখান থেকে আমরা কুকিং স্টার্ট হলো। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন আমি বললাম, কিভাবে হান্টিং করতে যখন যেত গ্রুপসে, তখন নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্যে, ধরুন তিনজন গেছে একটা বড় বাফেলোকে মারতে, ঠিক আছে, বাফেলো এখান থেকে ছুটছে চার পায়ে, এবারে এ এখান থেকে বললো তুই পেছন থেকে তাড়া কর, এ এখান থেকে বললো আমি এই সাইডের থেকে ভয় পাওয়াবো, এ বললো এখান থেকে ভয় পাওয়াবো। তো একটা ট্র্যাপের মধ্যে ফেললো বাফেলোটাকে, আলটিমেটলি ক্যাপচার করে মেরে ফেললো। তো দিস রিকোয়ার্ড কমিউনিকেশন, ঠিক আছে, নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি প্ল্যানিং, এইসবের জন্য আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশনটা ডেভেলপ হলো। বন্ডিংও তৈরি হলো, যে কিনশিপ যেগুলো বললাম সেগুলো তৈরি হলো, একটা সোসাইটি তৈরি হলো, নিজেদের মধ্যে ইন্টারডিপেন্ডেন্ট থাকার দরকার পড়তে লাগলো। ঠিক আছে, সোশ্যাল অর্গানাইজেশন যেটা আমি বললাম, কিনশিপ অ্যান্ড রেসিপ্রোকাল অ্যান্ড অ্যালট্রুইজম। রেসিপ্রোসিটি মানে আমি তোমার জন্য ভালো করছি, তুমি আমার জন্য ভালো করো, আমি তোমাকে ফেভার করছি, ইউ অলসো ডু মি আ ফেভার। ঠিক আছে, নিজের মধ্যে যে ইন্টারডিপেন্ডেন্টনেসটা সেটাকে বলছি আমরা রেসিপ্রোকাল অ্যালট্রুইজম। ঠিক আছে, সোশ্যাল হায়ারার্কিস তৈরি করতে লাগলো, যে ভালো, সব থেকে ভালো হান্টার হবে, গ্যাদারার হবে, সে সব থেকে বেশি খাবার কালেক্ট করছে, অবভিয়াসলি তার পজিশন একটা বেটার পজিশন হবে সে। এভাবে একটা সোশ্যাল হায়ারার্কি তৈরি হতে লাগলো। লং টার্ম পেয়ার বন্ডিং যেটাকে আমি বললাম, ঠিক আছে। আর তার সাথে সাথে আমরা যে কেভ আর্টস গুলোকে দেখি, সেখান থেকে বুঝি যে ওরা নিজেদের যে প্রত্যেকটা দিনের যে এক্সপিরিয়েন্সটা, হান্টিং এর আমরা ছবি দেখি ভীমবেটকাতে, বিভিন্ন ছবি আছে বিভিন্ন জায়গাতে কেভে। তো সেই জিনিসগুলো বিভিন্ন রিচুয়ালস এর, আমরা সেরিমনিজ এর ছবি দেখি, এটা একটা যে সিম্বলিক অ্যান্ড রিচুয়াল অ্যাসপেক্টস গুলোকেও ডিনোট করা স্টার্ট করলো। সো দিস অল কামস আন্ডার হোমিনাইজেশন, অ্যান্ড এইগুলো হচ্ছে সোশিও কালচারাল ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউটেড টু হোমিনাইজেশন।
বায়োপ্যাডালিজমের ব্যাপারে দু চারটে জিনিস দেখবো। ফার্স্ট, বায়োপ্যাডালিজম যেটা হয়েছিল অস্ট্রেলোপিথেকাসদের মধ্যে হয়েছিল। এখানে সেটাই বলছে, আফ্রিকানাস, আফারেন্সিস, রামিডাস আর অ্যানামেন্সিস সবগুলোই হচ্ছে অস্ট্রেলোপিথেকাস। তো প্রত্যেকটা অস্ট্রেলোপিথেকাসের মধ্যে আমরা এটা দেখতে পেয়েছিলাম। তো এখানে রিচার্ড লিকি একটা কমেন্ট করেছে। সে কমেন্টটা হচ্ছে, রামিডাস বলে একটা অস্ট্রেলোপিথেকাস অ্যারাউন্ড 4.4 মিলিয়ন ইয়ার্স ago marks a significant step in hominization, ঠিক আছে? তো রামিডাস ইট ওয়াজ এ ক্লিয়ার বাইপেডাল বিং, ঠিক আছে? রামিডাস অ্যারাউন্ড 4 থেকে 5 মিলিয়ন ইয়ার্স আগে এসেছিল, আর বাইপেডাল, ইট ওয়াজ আ বাইপেডাল ক্রিয়েচার। It is that we stand upright with our lower limbs for support and locomotion and our upper limbs free from those functions. এই যে আমাদের যে আপার লিম্স মানে আমাদের হাত কে যখন ফ্রি করে দিল, আগে তো হাতটা ইনভলভ ছিল লোকোমোশন মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়াতে। যখন এগুলো ফ্রি হয়ে গেল, আমরা এই হাত দিয়ে অনেক কিছুই করতে লাগলাম, টুল মেকিং, খাবার বানানো, খাবার, ফুড হান্টিং, হান্টিং গ্যাদারিং, ঠিক আছে, এই জিনিসগুলো। আমরা যে বায়োপ্যাডালিজম কবে স্টার্ট হয়েছে তার একটা এভিডেন্সও পেয়েছি। ল্যাটোলি বলে একটা সাইট আছে ইন তানজানিয়া, ঠিক আছে, অ্যারাউন্ড 4 মিলিয়ন ইয়ার্স আগো। সেখানে একটা ভলক্যানোতে ফুটপ্রিন্ট পাওয়া গেছে। সে ফুটপ্রিন্টটা ক্লিয়ারলি শো করে যে বায়োপ্যাডালিজম, এভিডেন্স অফ বায়োপ্যাডালিজম ইন হিউম্যান ইভলিউশন, ঠিক আছে। আর সেই ইমপ্রিন্টসটা, ইট বিলংস টু অস্ট্রেলোপিথেকাস আফারেন্সিস অ্যান্ড ইট ওয়াজ ডিসকভার্ড বাই ম্যারি লিকি। এই কেস স্টাডিটাও আপনারা দিতে পারেন, ঠিক আছে, যখন অ্যান্সার লিখবেন অ্যাবাউট বায়োপ্যাডালিজম। তারপরে আমি যেটা বলছিলাম পিক্টোরিয়াল টার্মস আপনাদেরকে বোঝাবো কিভাবে হয়েছিল সবকিছু স্টার্টিং। আমি যেটা বললাম মায়োসিন পিরিয়ড যখন শেষ হতে চলেছে, ক্লাইমেট চেঞ্জের জন্য যে বড় বড় যে ফরেস্ট গুলো আস্তে আস্তে সরে গিয়ে গ্রাস ল্যান্ডে আসতে লাগলো। গ্রাস ল্যান্ড আপনারা বুঝেছেন, সাভানার মতন আফ্রিকাতে বেশি গাছ হবে না, দূর দূর অব্দি লম্বা লম্বা ঘাস হবে। ঘাস মানে এরকম মানুষের মতন লম্বা লম্বা ঘাস, ঠিক আছে, সেগুলোকে গ্রাস ল্যান্ড বলছি। এবারে এই ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন এপস গুলো, তারা এখানে একটা ক্লিয়ার ডিসঅ্যাডভান্টেজে থাকবে। কেন? বাইরের থেকে যদি কোনো প্রিডেটর আসে, কোনো প্রিডেটর শিকারী মানে বাঘ বা ভাল্লুক, তো ক্লিয়ারলি সেখানে একটা ডিসঅ্যাডভান্টেজে থাকবে। তো আস্তে আস্তে আমরা আপরাইট মুভমেন্ট আমাদের হতে লাগলো। এটা আমাদেরকে কি অ্যাডভান্টেজ দিল যে আমরা দূর অবধি দেখতে পারি, ঠিক আছে, একটা দূরের ভিশন পেলাম আমরা যে কি হচ্ছে দূরে, কোথায় কি হচ্ছে। কোনো বাইরের থেকে যদি কেউ আমাদেরকে শিকার করতে আসে, কোনো প্রিডেটর যদি আমাদেরকে খেতে আসে, আমরা দূর থেকে দেখতে পারবো। আর খাবারেরও খোঁজে দূর থেকে আমরা দেখতে পারি, আচ্ছা ওখানে এই গাছ আছে, এই গাছ থেকে আমরা কিছু ফল বা কিছু বীজ, সিডস যেগুলোকে বলে, সিডস খেতে আগেকার মানে যখন প্রথম প্রথম হলো, কেন কি গাছে বাঁদররাও সিডস খেতে অভ্যস্ত ছিল যখন প্রথম প্রথম এলো, মেনলি আমরা সিডস খেতাম। তারপরে এই জিনিসগুলো হলো, দেখতে পারতাম যে কোন দিকে গিয়ে আমরা খাবার পাবো, ঠিক আছে। তারপরে হান্টিং কি হলো, আস্তে আস্তে আপনারা এগুলো পড়তে থাকবেন যে স্পেকুলেটেড ইনফ্লুয়েন্স মানে ওয়েপন্স চালানোর জন্য ইট ওয়াজ বেটার টু বি আপরাইট। হ্যাঁ, এভাবে চারটে পায়ে যদি আপনি চলেন, will not able be able to use the weapons, so obviously bipedalism helped in hunting, ঠিক আছে। সিড অ্যান্ড নাট গ্যাদারিং, একটা হাত থেকে যখন দুটো হাতই আমাদের ফ্রি হয়ে গেল, আমাদেরকে হান্টিং গ্যাদারিং করতে দুটোতেই হেল্প করলো। এই পিকচার আপনারা দেখতে পাচ্ছেন যে যখন ফরেস্ট ক্লিয়ার হয়ে গেল, মানে সানের যে রেডিয়েশনটা ডাইরেক্টলি আমাদের উপরে পড়ছিল, এই, হ্যাঁ, যখন আমরা কোয়াড্রাপেড ছিলাম, চারটে পায়ে হাঁটতাম, তখন দেখুন যে সারফেস এরিয়া আমাদের বেশি পড়ছে, সূর্যটা আমাদের গায়ে, সূর্যের আলোটা, তার জন্য যে থার্মো রেগুলেশনে প্রবলেম হতো। থার্মো রেগুলেশনকে ঠিকঠাক কন্ট্রোলে রাখার জন্যেই এই ইরেক্ট পোস্চারটা হলো, যেখানে যে সারফেস এরিয়াটা দেখুন কমে গেল উপর থেকে। তো বডিতে যে লং ডিস্টেন্স হাঁটার জন্য যে এক্সেস থার্মো রেগুলেশন সেটা কোপ আপ করতে পারতো না। তো দ্যাট ইজ ওয়াই বাইপেডালিজম হেল্প দ্যাট, ইট হেল্প টু কুলিং দ্য বডি, বডি টেম্পারেচারে কন্ট্রোলে রাখতে লাগলো। ভিজুয়াল সার্ভেলেন্স আপনাকে বললাম যে সাভানার মতন গ্রাসল্যান্ডে যদি দু পায়ে না দাঁড়িয়ে থাকতে পারেন,
either you will be eaten or you will be starved to death, because you will not be able to see the distance places. এই হলো ব্যাপার। লং ডিস্টেন্স ওয়াকিং অবভিয়াসলি আপনি ৪ পায়ে সেই লং ডিস্টেন্স ওয়াকিংটা আপনি করতে পারবেন না। বিকজ যে এনার্জিটা দরকার ৪ টে পায়ে, তার থেকে ২ পায়ে হাঁটাটা মোর এনার্জি এফিশিয়েন্ট। মনে রাখবেন, ইট ইজ মোর এনার্জি এফিশিয়েন্ট টু ওয়াক অন 2 legs অন বাইপেড, ঠিক আছে? আর মেল প্রভিশনিং অবভিয়াসলি এটা আপনাকে বললাম। এই যে মা আছে বাচ্চাকে নিয়ে, আর বাবা যাচ্ছে শিকার করতে বা গ্যাদারিং করতে। তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার, যে সে ইন্টারডিপেন্ডেন্সনেসটা, বাচ্চাকে মা সামলাচ্ছে আর বাবা যাচ্ছে খাবার কালেক্ট করতে। তো এই জিনিসটা আস্তে আস্তে হলো, ঠিক আছে? আর যেটা বললাম যে জয়ের ব্যাপারটা, আর হুম, একটা হয় ফোরাম ম্যাগনাম, সেটা বলি আপনাকে কি জিনিস। তো জটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এপস চিম্প্যাঞ্জি। এতে কি হয়, এদের ইউ শেপড হয়, ইউ শেপড, ঠিক আছে? ইউ শেপড। আর আমাদের হচ্ছে প্যারাবলিক। অবভিয়াসলি দেখতেই পাচ্ছেন, ইট ইজ নট ইউ শেপ, ইট ইজ প্যারাবলিক। এটা মানুষের জয়ের শেপটা অনেকটাই কমেছে, ঠিক আছে? আর আমাদের যে ডেন্টিশনের স্ট্রাকচারটাও কমেছে বিকজ অফ আওয়ার ডায়েট। সেটা অত ইন ডিটেলসে যাচ্ছি না। ডেন্টিশন বা ডেন্টিশনে অনেক যে আমাদের যে বড় বড় ক্যানাইন, সেটা নাই, ঠিক আছে না? বেশি মোলারের উপরে জোর আছে বিকজ আমাদেরকে চিউ করতে হয়, অনেকক্ষণ ধরে চিবাতে হয়। তো দিজ আর দ্য থিংস। তো ফোরাম অ্যান্ড ম্যাগনামটা কি হয়েছে দেখুন, যেটা এপস আছে বাঁদরের, চিম্প্যাঞ্জির, তো একদম মাথার এন্ডের দিকে আছে। এখান থেকে স্পাইনাল কর্ড পাস হয়। মানে ধরুন এটা যদি মাথা হয়, বডিটা এইভাবে ছিল, ঠিক আছে? এইভাবে পা, এইভাবে পা, আর এইভাবে হাত। মাথাটা একদম এন্ডের দিকে ছিল। সো দিস ইজ এপস স্ট্রাকচার। আর মানুষের স্ট্রাকচারটা হচ্ছে যে মাথা, যেটা স্কালটা আছে, সেটা একদম মাঝামাঝি লোকেটেড, ঠিক আছে? এটা স্পাইনাল কর্ড, এটা সিম্পল বডি, অত ভালো ডায়াগ্রাম বানাতে পারলাম না, বাট মাথাটা হচ্ছে সেন্ট্রালি লোকেটেড, ঠিক আছে? মাঝামাঝি মিডিলে। সেই জন্য আস্তে আস্তে এই ফোরাম অ্যান্ড ম্যাগনামটা যেটা আছে, উপরের দিকে শিফট হয়ে মাঝামাঝি দিকে শিফট হতে লাগলো। এটা একটা চেঞ্জ, ফোরাম অ্যান্ড ম্যাগনামটা। ফোরাম অ্যান্ড ম্যাগনাম হ্যান ত্যান এই জিনিসগুলো অত ডিটেলসে লাগবে না। জাস্ট আপনারা এটা বলবেন যে ফোরাম অ্যান্ড ম্যাগনামটা টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য স্কাল শিফট হয়েছিল। আর লোয়ার স্কেলেটালসে আরো কি কি চেঞ্জেস ছিল, এগুলো প্রশ্ন আছে যে হোয়াট আর দ্য স্কেলেটাল চেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ বাইপ্যারালিজম, এগুলো আপনাকে জানতে হবে। সিম্পল দেখুন, এইভাবে ইভলিউশনটা হয়েছিল চিম্প্যাঞ্জিস থেকে অস্ট্রেলোপিথেকাসের দিকে, থেকে হিউম্যান, মডার্ন হিউম্যানস ইভলভ হয়েছিল। তো যে পেলভিক যে আছে, পেলভিক গার্ডেল যেটা আছে, সেটা দেখুন এটা লং, ঠিক আছে? লং। আর এটা কিন্তু খুবই শর্ট। আমাদের মডার্ন হিউম্যানসের যে পেলভিকটা খুবই শর্ট। আর আমাদের যে এই সাইডটা আছে, এটা চিম্প্যাঞ্জিসদের ছোট। আর আমাদের যে এই যে ওভারঅল যে পেলভিক গার্ডেলটা আছে ওয়াইড, ঠিক আছে? বিকজ ফিমেলসদের ওয়াইড পেলভিক গার্ডেল আছে কম্পেয়ার টু এপস। হিউম্যান যে ফিমেলস আছে তাদের পেলভিক গার্ডেল ওয়াইড, বিকজ আমাদের যে ইনফ্যান্টস হয় তাদের যে হেড হয়, ক্রেনিয়াম ক্যাপাসিটি আপনাকে বললাম তো। ক্রেনিয়াম ক্যাপাসিটি মানে আমাদের ব্রেনের যে সাইজটা, যেহেতু 1400 সিসির, সেই জন্য পেলভিক গার্ডেলটা আমাদের বড়। আর এপস এর কথা বললাম 400 সিসি, 1000 সিসির গ্যাপ, সেই জন্য পেলভিক গার্ডেলটা ছোট। মাথা অত বড় হয় না জন্ম দেওয়ার সময়, ডিউরিং গিভিং বার্থ ছোট মাথা নিয়ে জন্ম নেয়। ওয়ারাস মানুষ, বাচ্চা বড় মাথা নিয়ে জন্ম নেয়, কিন্তু ইট ইজ প্রিম্যাচিওর। বড় হতে, ম্যাচিওর হতে সময় লাগে। কম্পেয়ার টু এপস, বাঁদরের বাচ্চা তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়, ঠিক আছে? দিস অল থিংস আর ইন্টার রিলেটেড। ওকে, এভাবে ডায়াগ্রামটা বানাবেন। আরেকটা জিনিস দেখুন, গ্রাসপিং ফিট। বাঁদর যে যে পা গুলো ছিল গাছে থাকার জন্য অ্যাডাপ্টেড, জিনিসগুলোকে গ্রাস্প করার জন্য। আর আমাদের আস্তে আস্তে ফিটটা লং ডিস্টেন্স ওয়াকিং এর জন্য। সিমিলারলি আমরা দেখবো হাতের জন্যেও। হাতের যে আমাদের যে বাঁদরদের যে হাতগুলো ছিল, যে ফ্যালেঞ্জেস গুলো ছিল, এরকম ফ্যালেঞ্জেস হয়, এরকম টাইপের ফ্যালেঞ্জেস হয়, ঠিক আছে? বাট আমাদের যে ফ্যালেঞ্জেস গুলো হয় সুন্দর এরকম গোল গোল, প্রিসিশন গ্রিপস যাকে বলে, ঠিক আছে? প্রিসিশন গ্রিপ।
প্রিসিশন গ্রিপ কেন দরকার হলো? যে পাওয়ার গ্রিপ বা প্রিসিশন গ্রিপ আপনারা পড়তে পারছেন যে যেটা লেখা আছে, তাছাড়াও আমি বলছি টুল মেকিং, এই যে আমি এটাকে ধরে আছি, দিস রিকোয়ার্স প্রিসিশন গ্রিপ, ঠিক আছে? সিমিলারলি টুল মেকিং এ প্রিসিশন গ্রিপ লাগলো। লং ডিস্টেন্সের জন্য আমরা যে জিনিস ধরে ধরে আনতাম, ঠিক আছে, খাবার গ্যাদার করে বা হান্টিং গ্যাদার করে ধরে আনতাম, তার জন্য পাওয়ার গ্রিপ লাগতো, প্রিসিশন গ্রিপ লাগলো টুল মেকিং এর জন্য। তো এই সব জিনিসের জন্য যে হাতের যে স্ট্রাকচারটা সেটা চেঞ্জ এসছে। তো এটা এপস এর, আর এটা হোমো হোমো অস্ট্রালোপিথেকাস বা মডার্ন হোমো, ঠিক আছে? তো এইভাবে ধরতো প্রিসিশন গ্রিপে, যে ঠিক জায়গাতে ধরে মারতে হবে। বাঁদররা কিন্তু ওইভাবে ধরে, ওরা জাস্ট এরকম করে ধরে, এরকম ধরে ছুঁড়ে দিতে পারে, ঠিক আছে? দে আর এবল টু জাস্ট থ্রো দ্য স্টোনস, বাট দ্য প্রিসিশন গ্রিপ, যে প্রিসিশন পার্টিকুলার জায়গাতে নিখুঁত ভাবে সেই জায়গাতে হিট করে, তার জন্য আপনার প্রিসিশন গ্রিপটা লাগে। সো দিস ইজ দ্য জাস্ট বেসিক ইন্ট্রো অফ হোমিনাইজেশন, এই কিভাবে হিউম্যান ইভলিউশন স্টার্ট হলো। আরো এতে আরো ডিটেলসে জানা যায়, বাট ভিডিওটা আমি জাস্ট এইটুকুই রাখছি। আরো অনেক ভিডিওস আনবো অ্যানথ্রোপোলজি রিলেটেড। আমার ক্লাস যারা করতে চান, অবভিয়াসলি ইউ ক্যান এনরোল, বিকজ আমাদের জানুয়ারির যে শিডিউলটা দেখালাম, অ্যাকর্ডিংলি টু দ্যাট শিডিউল আওয়ার অ্যানথ্রোপোলজি ক্লাসেস উইল বি স্টার্টিং বাই জানুয়ারি। 8 থেকে 10 মাসের কোর্স হবে। Schedule will be given. For enrolling, you can contact the above number, right? Thank you.